নমস্কার। মাঝে মধ্যে না আমাদের বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় এমন এমন কন্টেন্ট দেখি যে একেবারে নিজের রাতের ঘুম উড়ে যায়। দেখুন, আমি একজন খুব বলতে গেলে মধ্যবিত্ত ছাপোষা মানুষ, তো আমার তেমন একটা খুব আতিশয্য নেশা টেশা নেই। তবে একেবারে নেশা নেই বলা তো বলা যায় না। একটা নেশা, একটা অ্যাডিকশান আমার আছে, এবং সেই অ্যাডিকশানটা হলো চা দিয়ে বিস্কিট খাওয়া। মাঝে মধ্যে যখন কাজকর্মে বেড়াতে বিদেশ টিদেশ যেতে হয়, কত লোককে দেখি বিদেশ থেকে কেউ একেবারে দামি দামি হুইস্কি কিনছেন, কেউ ওয়াইন কিনছেন, কেউ পারফিউম কিনছেন। আমি কিন্তু বিদেশে সুযোগ পেলেই কিছু বিস্কিট, আর বিদেশে দেখবেন নানান রকমের চা পাওয়া যায়। কোথাও কেনিয়ান চা পাওয়া যায়, কোথাও শ্রীলঙ্কান চা পাওয়া যায়। তো আমি যাই, আমার বিদেশে আমি সময় পেলেই কিছু কিছু এমন এমন চা বিস্কুট কিনে আনি যেগুলো আমাদের দেশে হয়তো পাওয়া যায় না। তো যাই হোক না কেন, সেদিন একজনকে দেখছিলাম একেবারে বলছেন, আপনি চা দিয়ে বিস্কুট খান? ওরে বাবা, তার থেকে তো আপনি ফিনাইল বা অ্যাসিড খেলেই পারেন। মারাত্মক ব্যাপার, সাংঘাতিক, একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, শরীরের মধ্যে একেবারে বিষক্রিয়া হবে। আমার তো রাতের ঘুম উড়ে গেল। জীবনে ওই একটাই আনন্দ হয়তো সবেদন নীলমণি ছিল। এবার মনে হলো কিছুদিন যদি নিজেকে টিকিয়ে রাখতে হয় তাহলে কি সেটাকেও ছাড়তে হবে? তো সেই দুশ্চিন্তার থেকে প্রথমত একটু বিস্কিট নিয়ে আমি নাড়াচাড়া করলাম। দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে যে বিস্কিট জিনিসটার মধ্যে কিন্তু যে কোনো জিনিসের মধ্যে তার একটা ইতিহাস আছে, তার একটা পিছনের দিক আছে। বিস্কিট কথাটার মানে হচ্ছে যে তখনকার দিনে মধ্যযুগীয় সময়, ইন দ্য টাইমস অফ দ্য মিডিয়েভিয়াল ইরা, যখন মানুষ সবে সমুদ্রে পাড়ি দিতে শুরু করেছে, বড় বড় জাহাজ করে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কখনো সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাস আমরা সাগরে ভেসে চলেছি। তো সেই সেলারদের জন্যে, সেই নাবিকদের জন্যে তাদের খাবারের রসদ হিসেবে, অ্যাজ এ নিউট্রিশন ফর পিপল, যারা রাস্তায় অনেক দিন ধরে থাকবেন, এই তখনকার দিনের কি বলে গম, আটা, কিছুটা মিষ্টি, চিনি, নাটস মিলে এক রকমের চ্যাপটা চ্যাপটা, থ্যাবড়া থ্যাবড়া এই বিস্কিট তৈরি করা হতো, যাতে এগুলো অনেক দিন ধরে তারা খেতে পারে। বিস্কিট কথাটার মানে হচ্ছে টুয়াইস বেকড। আমরা যখন তারা তখনকার দিনে যখন এমনি সাধারণ রুটি টুটি ব্যবহার করত, সেটা হয়তো খানিকক্ষণ একবার বেক করে হয়ে যেত। এই ব্যাপারটাকে আরও শক্ত, আরও লং লাস্টিং করার জন্যে এটাকে ডাবল বেক করা হতো। তারপর সময়ের সাথে সাথে এর নানান রকম চেহারা পাল্টেছে, শেপ পাল্টেছে, ফ্লেভার পাল্টেছে, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম আজকে আমরা এটাকে আমাদের অতি পরিচিত বন্ধু এক পেয়ালা গরম চায়ে একটা বিস্কিট ডুবিয়ে আমরা খাচ্ছি। এখন বিস্কিটের মধ্যে থাকেটা কি? এই যে বিস্কিটটা খেতে ভালো হয়, খেতে মুচমুচে হয়, বেশ চায়ের আমাদের সকালবেলার চায়ের সময়টা বেশ জমে ওঠে, তাহলে এই বিস্কিটের মধ্যে যে কোনো খাবার, আমরা এইটুকু যে কোনো খাবার মুখে দিলে সেই খাবারের একটা ক্যালোরিফিক ভ্যালু আছে, একটা ক্যালোরি আছে। জানতে হয় যে আমাদের খাবারের ক্যালোরি ভ্যালুটা কত। আমরা অ্যাভারেজ যদি যে কোনো বিস্কিট হাতে নেন, সেই বিস্কিটের মোটামুটি ওজন হয়, কারো হয় 5 গ্রাম, কারো 7 গ্রাম, কারো 8 গ্রাম মতো। দ্যাট ইজ দ্য ওয়েট অফ এ বিস্কিট। আর ডিপেন্ডিং আপন দ্য বিস্কিট, কোনোগুলো একটু পাতলা পাতলা, হালকা হালকা সাইজে খুব বড় নয়, তার মানে তার মধ্যে আমাদের ফুড ম্যাটারটা খানিকটা কম আছে। তাহলে ধরুন তার ওজন হলো গিয়ে 5 গ্রাম। একটা বিস্কিটের ওজন যদি 5 থেকে 7 গ্রাম হয়, তাহলে মোটামুটি হিসেব করবেন যে তার থেকে আপনি মেরে কেটে 25 ক্যালোরি মতো পেতে পারেন, 25 থেকে 28 ক্যালোরি পেতে পারেন। আপনি সারা দিনে আমরা যে খাওয়া দাওয়া করি অ্যাভারেজ, আমাদের সাধারণ মানুষের খাওয়া দাওয়া ওভার এ পিরিয়ড অফ 1 ডে প্রায় আমাদের 2000 ক্যালোরি ছুঁই করে, বিটুইন 1700 to 2000 ক্যালোরিজ পার ডে।
তো এই 2000 ক্যালোরির পার ডে এর মধ্যে ধরে নিন আপনার 20-25 ক্যালোরি এক পিস বিস্কিট থেকে আসছে। এবং এই বিস্কিটের মধ্যে আর কোন ব্যাপারগুলো নিয়ে আমরা চিন্তা করব? আমরা অবশ্যই চিন্তা করব যে এই বিস্কিটের মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট কিসের ভাবে আছে? কেউ গম ব্যবহার করছেন, কেউ ময়দা ব্যবহার করছেন, কেউ তার মধ্যে একটু মিষ্টি স্বাদ করার জন্য চিনি দিচ্ছেন। অ্যাবাউট আমরা দেখব যে আমাদের এই যে একটা 28 ক্যালোরির যে একটা বিস্কিট, তার মধ্যে আমাদের প্রায় কম বেশি 4 গ্রাম মতো কার্বোহাইড্রেট থাকবে, যার থেকে আমরা সারা দিনের আমার যত কার্বোহাইড্রেট দরকার, একটা মানুষ একদিনে কত কার্বোহাইড্রেট কনজিউম করে? ধরে নিন 250 থেকে 400 গ্রাম। যারা কম তার 250, যারা বেশি তারা 300 থেকে 400। অর্থাৎ ওভার আ পিরিয়ড অফ 1 ডে আমি যত কার্বোহাইড্রেট কনজিউম করি তার 1% আসবে মোটামুটি একটা বিস্কিট থেকে। আর এর মধ্যে কিছু কখনো তেল দেওয়া হয়, কখনো বিভিন্ন রকমের ফ্যাটস দেওয়া হয়, সেটা আমাদের ডেইলি যে ফ্যাটটা প্রয়োজন হয় তারও 1%। তার মানে আপনি একটা হাতে একটা ধরুন থিন অ্যারোরুট টাইপের জেনারেল সাধারণ বিস্কিট ধরে আছেন, তার ওজন হলো 5 থেকে 7 গ্রাম মতো। আপনি সারা দিনে আপনি যত কার্বোহাইড্রেট কনজিউম করেন তার অ্যাবাউট 1% কার্বোহাইড্রেট, 1% ফ্যাট আপনি তার থেকে পাচ্ছেন। এখন কথাটা হলো যে আমি আমার ভালো লাগা, আমি আমার অভ্যাসের জন্যে আমি যদি হঠাৎ করে আমার বিস্কিট খেতে খুব ভালো লাগে, খুব ভালো কথা, আমি পুরো একটা এত বড় একটা প্যাক অফ বিস্কিট ধরে আমি একসঙ্গে 10টা বিস্কিট খেয়ে ফেললাম, তাহলে একটা বিস্কিটে যদি আমার 25 ক্যালোরি আসতো, আমার 10টা বিস্কিট থেকে 250 ক্যালোরি চলে এলো। 250 ক্যালোরি মানে কি? আপনার একটা অ্যাভারেজ ব্রেকফাস্ট, আপনার একটা অ্যাভারেজ মিল প্রায় আপনি খেয়ে নিলেন যদি আপনি পাগলামো করে বেহিসেবির মতো হঠাৎ 10টা বিস্কুট খেতে বসেন। তাহলে যে কোনো জিনিস হ্যাজ টু বি কেপ্ট আন্ডার লিমিটস। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে দোকানে গেলেই দেখবেন তো আমার মতো যারা বিস্কিট অ্যাডিক্ট তারা দেখে, আরে বাবা কত ডিফারেন্ট টাইপ অফ বিস্কিট এসছে। কিছু বিস্কিট হয় প্রচণ্ড ধরুন মিষ্টি, হ্যাঁ, চকলেট অ্যাডেড, চকলেট বিস্কিটস, ক্রিম বিস্কিটস, অবভিয়াসলি তার মধ্যে আমাদের সুগার কন্টেন্ট অনেক অনেক বেশি হবে, কার্বোহাইড্রেট সুগারের মাত্রা বেড়ে যাবে। তার মানে আমার যদি 50+ বয়স হয়, আমি যদি আবার সেই ডায়াবেটিসের খাতায় আমার যদি নামটা উঠে থাকে, তাহলে আমি সেই 2-3টা করে রোজ ক্রিম বিস্কিট, চকলেট বিস্কিট খাবো, যেগুলো বেজায় মিষ্টি, সেটা খুব ভালো কথা না। আবার কিছু কিছু বিস্কিট আপনি দেখবেন যেটাকে আমাদের দেখলে হয়তো মনে হয় দ্যাট ইজ দ্য হেলথিয়ার অপশন। এই যে ডাইজেস্টিভ টাইপ বিস্কিট পাওয়া যায়, একটু মোটা মোটা গোল গোল দেখতে, দেখি যেন মনে হয় এর মধ্যে তো সেই ময়দার অ্যামাউন্টটা কম, হুইটের অ্যামাউন্টটা বেশি। ভেরি ট্রু, এরা হয়তো আরেকটু হোল হুইট বা এরকম গম দিয়ে বিস্কিটটা করছে, কিন্তু 1 নম্বর সেই বিস্কিটের ওয়েটটা একটু বেশি হবে, তার ক্যালোরিফিক ভ্যালু, তার কার্বোহাইড্রেট কন্টেন্ট একটু বেশি হবে। আমাদের ওই পাতলা বিস্কিটে যদি আপনার ধরে নিন মোটামুটি অ্যাবাউট 4 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, তাহলে একটা মোটা বিস্কিটে সেটা গমই হোক আর ময়দাই হোক, আপনার সেখানে হয়তো 7 গ্রাম 8 গ্রাম কার্বোহাইড্রেট থাকবে। তাহলে আমি যদি পাতলা বিস্কুট 3টে খেতাম, আমাকে মোটা বিস্কিটটা খানিকটা কম খেতে হবে। আর আমাদের দেশে কিছু খুব টেস্টি, প্রচণ্ড টেস্টি বিস্কিট তৈরি করে, দেখবেন বিভিন্ন শহরে, দেখবেন কলকাতায় পাওয়া যায়, হায়দ্রাবাদে পাওয়া যায়। আমি তাদের নাম করে বলছি, ওই কারাচি বিস্কিট ধরনের। এবার কারাচি বললে লোকে এখন রেগে যাবে, কারণ সবে আমরা যুদ্ধ করেছি। তো এই কারাচি টাইপ অফ বিস্কিটস, কারাচি বেকারি যাদের বলে, বেশ মোটা মোটা, কেউ বলে হোমমেড বিস্কিটস, এই বিস্কিটগুলো খেতে খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে এই বিস্কিটের মধ্যে ফ্যাট
কন্টেন্ট একটু বেশি আছে, তা এই বিস্কিটগুলো প্রায় 10 গ্রামের ওপর ওজন, তার সুগার কন্টেন্ট একটু বেশি থাকবে, তাহলে আমার খেতে খুব ভালো লাগলেও আমি হয়তো সেটা একটু বুঝে শুনে মেপে টেপে খাবো। তাহলে প্রথম কথাটাই হলো যে আমরা কেউ যে একেবারে চায়ের সঙ্গে লোকে বিস্কিট দিয়ে খাচ্ছে বলে আমরা একেবারে গেল রব তুলছি, আমরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছি, যে কোনো জিনিসের সম্বন্ধে এই অত্যুক্তিগুলো সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আমরা কথায় কথায় বলি না, আরে ভাই জল বেশি খেলে জল থেকে সমস্যা হবে, নুন বেশি খেলে নুন থেকে সমস্যা হবে। তাহলে যে জিনিসগুলো আমরা খেতে পারি, আমার শরীর নিতে পারে, আমার ভালো লাগে, সেইটাকে আমাকে তার হিসেব মতো খেতে হবে। আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়তো সকালে হয়তো চা বিস্কিট খেলাম, খুব ভালো কথা। এবার আমি যদি চা দিয়ে ধরুন 3টে হালকা বিস্কিট খাই, তারপরে আমি যদি একটু মর্নিং ওয়াক করতে বেরোই, আমাকে তো মনে রাখতে হবে যে সেই 3 টুকরো বিস্কিটের যত এনার্জি, যত ক্যালোরি আমার শরীরে ঢুকলো, সেইটাকে খরচা করতে আমার অন্তত 15 মিনিট ছুটতে হবে বা আধ ঘন্টা হাঁটতে হবে। তাহলে আমি খুব আরামে বসে হাতে সেই টাটকা খবরের কাগজটা নিয়ে চায়ের কাপটায়, বেশ গরম গরম চায়ের কাপে আমি বিস্কিট প্রায় 4-6টা খেয়ে নিলাম, অথচ আমার কোনো হাঁটা চলা এক্সারসাইজের কোনো ব্যাপার নেই। সে ব্যাপারটা কি ঠিক হবে? হবে না। অ্যান্ড রিমেম্বার অ্যানাদার থিং, সেটা হচ্ছে কি আমরা সবাই আলাদা। অল অফ আস, আমাদের শরীরের মধ্যে ডিফারেন্ট কনস্টিটিউশনস আছে। ওয়ান্স এগেন, যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, যারা জানেন যে আপনার শরীরে হয়তো অনেকের দেখবেন অল্প একটু ভাত খেলে সুগার বেড়ে যায়, অল্প একটু রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে ধুম করে সুগারের স্পাইক হয়ে যায়। অর্থাৎ আমার শরীর কি হ্যান্ডেল করছে আর আপনার শরীর কি হ্যান্ডেল করছে, there will be certain differences in that, সেইটা খেয়াল রাখতে হবে। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যদি জেনে থাকি যে আমি এই রিফাইন্ড কার্বোহাইড্রেটস, খুব ভালো রিফাইন্ড কার্বোহাইড্রেটস কোত্থেকে আসে, যাদের অল্প ভাত খেলে, ওই রিফাইন্ড ভাত খেলে একবারে সুগার মাথায় উঠে গেল, 2-4টে লুচি খেলে তারা টলারেট করতে পারেন না, তাদের একটু কেয়ারফুল হতে হবে। আর দুটো কথা আজকে এই প্রসঙ্গে বলে নিলে হয়তো ভালো হবে। তার মধ্যে একটা কথা হলো, কেউ আমরা তো সাধারণত সর্ষের মধ্যে ভূত দেখি, কেউ ময়দার মধ্যে ভূত দেখেন। বিভিন্ন ফুড হ্যাবিট এবং ডায়েটেটিক আলোচনার চক্করে ওরে বাবা ময়দার থেকে দূরে থাকুন, ময়দার বিষক্রিয়া, জীবনে লুচি মুখে দেবেন না। দেখুন, কোনো জিনিস নিয়ে এই এক্সট্রিম কমেন্টসগুলো করা ভুল। হোয়াট ইজ ময়দা? আমাদের মধ্যযুগে যেরকম বিস্কিট আবিষ্কার করা হয়েছিল, ইজিপশিয়ানদের হাতে সেই রকম ময়দার আবিষ্কার হয়েছিল। কারণ একেবারে গম দিয়ে রুটি তৈরি করলে লোকের হয়তো খুব ক্রুড লাগতো, সুতরাং গমটাকে প্রসেস করে তার কোর্স পার্টিকলসগুলো বাদ দিয়ে ফাইন পার্টিকলসগুলো রেখে দিয়ে ময়দা তৈরি হয়েছিল। খেতে ভালো, যে আপনি পরোটা করছেন, লুচি করছেন, সেগুলো দেখতে বেশ ধবধবে সাদা হচ্ছে, স্মুথ খেতে, স্মুথ স্ট্রাকচার, খেতেও খুব ভালো লাগছে। অসুবিধাটা কোথায়? ইট ইজ প্রসেসড হুইট, যার কারণে তার নাম্বার 1 গ্লাইসিমিক ইন্ডেক্স খানিকটা বেশি। কতটা বেশি? আপনি যদি আটা দিয়ে রুটি খান, তার গ্লাইসিমিক ইন্ডেক্স মানে কতটা খেলে কতটা সুগার বাড়ে। আপনার আটার গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 60 হয়, ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স হবে 70 থেকে 75। ইট ইজ অ্যাবাউট 15 to 20% হায়ার। একটা আকাশ পাতাল পার্থক্য নেই, বাট ডেফিনেটলি ইট ইজ হায়ার। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে আনপ্রসেসড রাইস বা আনপ্রসেসড হুইট থেকে তার যতটা আমরা তার অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস এগুলো পাই, প্রসেস ফুড থেকে আপনি ততটা পাবেন না। তার মানে কি? আপনি তো 4 বেলা করে লুচি খাচ্ছেন না, বা একেবারে 6 বেলা করে বিস্কুট খাচ্ছেন না। উইদিন লিমিটস
আপনি যদি সপ্তাহে 3 পিস 4 পিস লুচি খান, কি আপনি দিনে 2টো করে বিস্কিট খান, তাতে কারো মহাভারত অশুদ্ধ হবার কোনো ফিজিওলজিক্যাল বেসিস বা ডায়েটেটিক ফান্ডামেন্টাল আমি এখানে দেখতে পাচ্ছি না। আর চায়ের যখন কথা উঠলই, চায়ের গল্প আরেকদিন বলবো আপনাদের সঙ্গে বসে। চায়ের বড় বিচিত্র গল্প। হ্যাঁ, সে প্রায় আমাদের 1000-5 বছর আগে কোন চাইনিজ সম্রাটের কোলে কে একটা পাতা নিয়ে ঢুকেছিল। সম্রাট অসুস্থ ছিলেন, সেই পাতা সেদ্ধ করা জল সম্রাটকে খাওয়াতে সম্রাট চনমনে হয়ে গেলেন। সেইখান থেকে চায়ের গল্প শুরু হলো। অনেক গল্প আছে চায়। ভারতবর্ষে এই যে দার্জিলিং চা, এই দার্জিলিং যারা সৃষ্টি করেছিলেন তার মধ্যে কিন্তু একজন ডাক্তারও ছিলেন। তা এখন সেই গল্পে যাব না। আর একটা কথা বলি, এই যে চা বিস্কিটের কথা হলো, বিভিন্ন ধরনের বিস্কিটের কথা হলো, আপনারা অনেকেই আতঙ্কিত হয়ে থাকেন আর একটা ব্যাপারে, কি জানেন? যে চায়ে দুধ দিয়ে খাবো কি চায়ে দুধ দিয়ে খাবো না। দেখুন, দুধ চা ব্যাপারটার 2টো সংস্করণ আছে। একটা হচ্ছে টিপিক্যাল আমাদের নর্থ ইন্ডিয়ান বা উত্তর ভারতীয় ভার্সন, যেখানে একেবারে সেই খাঁটি ফুল ফ্যাট মিল্ক একেবারে গরম করে আপনাকে ভাঁড়ের মধ্যে যেটা দেয় তার মধ্যে প্রায় 90% ফুল ফ্যাট মিল্ক থাকে, তার মধ্যে চিনি থাকে, তার মধ্যে সেই চা ডাস্ট বা পাতা দিয়ে সেটা গরম করে সেদ্ধ করে দেয়। সেটা হচ্ছে একদম সেই সমৃদ্ধ মিষ্টি ফুল ফ্যাট মিল্কি টি। অবশ্যই তার অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, হাই সুগার থাকবে, হাই ফ্যাট থাকবে। চায়ের বেনিফিট তার মধ্যে কম, সেখানে ফুল ফ্যাট সুইটেন্ড মিল্ক, তার টেস্টটাই বেশি। চা জাস্ট গিভস ইউ আ ফ্লেভার। কিন্তু আমরা যখন এমনিতে চা পাতা বা টি ব্যাগের মধ্যে আপনি 1 চামচ কি 2 চামচ দুধ দিচ্ছেন, চায়ে কেন দুধ দিত জানেন? চায়ে দুধ দেওয়াটা শুরু হয়েছিল ভিক্টোরিয়ান ইংল্যান্ড থেকে। কারণ ইংলিশরা, ইংল্যান্ডের মানুষরা একেবারে চা খেতে পাগল। আমরা মাথা পিছু যত চা কনজিউম করি, ইংল্যান্ডে মাথা পিছু চায়ের কনজামশন প্রায় আমাদের 3 থেকে 5 গুণ। আর ভিক্টোরিয়ান ইংল্যান্ডে তারা যখন চা খেত, ওই সমস্ত অভিজাত গল্পগুলো পড়েননি, দেখেননি সিরিয়ালগুলো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন আয়ার, তারপরে চার্লস ডিকেন্সের গল্পগুলোয় দেখবেন সুন্দর করে পর্সেলিন টি কাপে তারা সেই দার্জিলিং চায়ের সেই সোনালি রঙের হালকা লিকার তারা খেতেন। আর একটা জিনিস দেখতেন যে লিকার চা আপনি যখন দামি পর্সেলিনের পাত্রে খাচ্ছেন তখন পর্সেলিনে দাগ পড়ে যেত। তখন কারো একটা মাথায় বুদ্ধি এলো যে এই চাটা যদি আমি চায়ের মধ্যে যদি 2 চামচ অল্প একটু দুধ দিয়ে দিই, সেই দুধ দিলে আমার পর্সেলিনের কাপে আর সেই স্টেইনিং বা দাগটা হবে না। সুতরাং চায়ে মধ্যে দুধ দেওয়াটা শুরু হয়েছিল টু প্রিভেন্ট পর্সেলিন ফ্রম স্টেইনিং। এবং তারপরে বিশেষ করে ইউরোপে অধিকাংশ মানুষ তারা চাটাই খেতেন মেনলি, তার মধ্যে একটু অল্প দুধ দিতে। চায়ে যদি আপনি 1 চামচ দুধ দিয়ে খান, তাতে কি একেবারে শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল? এটা নিয়েও প্রচুর এক্সাজারেশন আছে। অ্যাকচুয়ালি ইট মেক্স নো ডিফারেন্স। যেটা নিয়ে হয়তো আপনি একটু ভেবে দেখলেও পারেন যে চায়ের মধ্যে যে কিছু ন্যাচারাল বেনিফিশিয়াল প্রোডাক্টস আছে, আমরা অ্যান্টিঅক্সিডেন্টস বলি, ফাইটোফিনলস বলি ইত্যাদি, হতে পারে যে চায়ের যে নিজস্ব বায়োলজিক্যাল ভ্যালু সেটার হয়তো সামান্য হেরফের হলেও হতে পারে। অনেকে যারা যাদের ওই অম্বলের ব্যামো আছে, যে একটু দুধ দিয়ে চা খেলেই রিফ্লাক্স হয়, তারা নাই বা খেলে। কিন্তু চায়ে দুধ দিয়ে খাওয়া আর দুধে চা দিয়ে খাওয়া দুটো ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। আমরা ওই যে ভাঁড়ে মিষ্টি ফুল ফ্যাট মিল্ক খাই, ওটা চায়ে দুধ দেওয়া নয়, ওটা দুধে চা দেওয়া। আর আমরা যারা সাধারণত যে চা পাতা বা টি ব্যাগে অল্প একটু দুধ দিচ্ছি, সেটা হচ্ছে চায়ে দুধ দেওয়া। দুটোর মধ্যে একটু তফাৎ আছে।
খুব ভাল লাগলো আপনাদের সঙ্গে চা বিস্কিট নিয়ে আজকে গল্প করে। আরেকদিন একটু সময় করে, আমি চা পাগল লোক, আরেকদিন আপনাদের সঙ্গে করে যে টি থ্রু দ্য এইজেস, সময়ের সঙ্গে সঙ্গে চায়ের ইতিহাস এবং চায়ের গল্পটা কিভাবে ইভলভ করেছে সেটা নিয়ে বলবো। খানিকটা আমি আশ্বস্ত হয়েছি যে সকালবেলা 2 পিস বিস্কিট খেলে যে একেবারে আমার শরীরটা ছারখার হলো না, এটা জানতে পেরে আমি অন্তত হাঁপ ছেড়ে বেঁচেছি। আপনারাও যারা বিস্কিট উপভোগ করবেন, যে কোনো জিনিস সীমার মধ্যে রাখবেন, যে কোনো জিনিসে খেয়াল করবেন আপনার শরীর কতটা সেটা মেনে নিতে পারে। আবার গল্প হবে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।